রেমালের প্রভাবে বেসামাল গোটা বাংলা। আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় গাছ উপড়ে পড়ে রয়েছে। আলিপুর থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সর্বত্র একই ছবি। এবং গতকাল থেকে আমাদের প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটা ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা ছবি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা থেকে মন্দারমণি, একাধিক জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা। শহর কলকাতাতে তো রয়েছে সন্তু, তবে আজকে আমাদেরকে এই বিষয়টা জেনে নিতে হবে যে রেমালের প্রভাব, সেই প্রভাব রাজ্যে কতটা পড়ছে এবং শহর কলকাতাতেই বা কিভাবে প্রভাবটা পড়তে পারে। আরো ভালো বলতে পারবেন মধুকল্পিতা। আমাদের স্টুডিওতে দুজন উপস্থিত রয়েছেন, আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন সময় তিনি পরিবেশ নিয়ে কথা বলেন, এমনকি আন্দোলন পর্যন্ত করেন। এবং আমার সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ ডক্টর নির্বত্তা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি প্রত্যেককে স্বাগত জানাই এবং আমি অবশ্যই উনি পুরো আমরা দেখানোর চেষ্টা করব, উনি বোঝানোর চেষ্টা করবে ঝড় এখন কোন জায়গায় পৌঁছে গিয়েছে, ঝড় এখন ঠিক কোন জায়গায় রয়েছে। আমি প্রথমেই আপনার কাছে আসার চেষ্টা করব। প্রতিদিন আপনি লড়াইটা একটাই করেন যে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কলকাতার পরিস্থিতি কি? আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু খবর, প্রায় 60টার কাছাকাছি গাছ উপড়ে পড়েছে। দেখো, সন্ধে 5:30টার সময় আমি কলকাতা কর্পোরেশনকে বারবার ফোন করেছি কন্ট্রোল রুমে, আমার কাছে রিপোর্ট আছে। তখনই বলছে আমাদের অলরেডি কলকাতায় তখন ঝড় শুরু হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে, বললো অলরেডি অনেক গাছ উপড়ে গেছে। তখন আমরা বললাম এই লোকেশন দিয়ে যে এই সমস্ত জায়গায় গাছগুলো হেলে আছে, আপনারা তাড়াতাড়ি আসুন, ব্যবস্থা করুন। ঠিক আজকে সকালে দেখলাম সেই সমস্ত জায়গায় গাছগুলো পড়ে আছে। যেমন তোমরা দেখেছো শরৎ বোস রোড, যতীন দাস রোড, মোনারপুকুর, এখানে গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। আমাদের শরৎ বোস রোডে আমি যেখানে থাকি দেশপ্রিয় পার্কের ওখানে পেট্রোল পাম্পের সামনে গাছ পড়ে টোটাল রাস্তাটা ব্লক। অথচ ওইটা আমি বলেছিলাম একটা প্রিভেন্টিভ মেজার নিতে, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি বলেছিলাম যে সময় থাকতে এটা কেটে দিন, না হলে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক তাই হলো, আজকে দেখলাম ওই অবস্থা। সেকেন্ড থেকে আমি তোমায় বলি, কলকাতার রাস্তা যেভাবে গাছগুলো মানে আনব্যালেন্স কন্ডিশনে আছে, ট্রিমিং হয়নি, প্রুনিং হয়নি, একটা দিকে হেলে পড়েছে, তাতে এখনও পর্যন্ত দুর্যোগ কাটেনি। এখনও আরও আমার মতে আরও 20-30খানা গাছ পড়বে। কারণ ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় আছে, উনি দেখাবেন কলকাতার মধ্যে দিয়ে এখন পাস করছে। এখন সেটা দেখার চেষ্টা করবো। নৈরিতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আপনি যদি একটু দেখান যে কোন পরিস্থিতিতে ঝড়টা এখন যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের প্লাজমায় যে বিশেষ ছবি। আমি প্লিজ আপনি যদি দেখান, ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আবহাওয়াবিদ, তিনি দেখাচ্ছেন ঝড়টা ঠিক কোন জায়গায়। এই মুহূর্তে কলকাতার ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখানটা দেখি যে যেটাকে আমরা বলি আই অফ দ্য সাইক্লোন, যেটা হচ্ছে একদম সেন্ট্রাল পয়েন্ট, একদম মাঝখানে যে জায়গাটা, এবং সাইক্লোনের ট্র্যাকটা আমরা দেখছি যে এইরকমভাবে আমাদের যে প্রথমে হিট করেছে এই আইল্যান্ডে, সাগর আইল্যান্ড হয়ে এখন কিন্তু এটা একদম অবস্থান করছে কলকাতার ঠিক সেন্ট্রাল পয়েন্টে। এবং এটার মানে হচ্ছে যে এই এরিয়াটা হচ্ছে একদম শান্ত জায়গা। তার মানে আমরা এখন যদি ভাবি যে এখন কোনো ঝড় বৃষ্টি নেই বা মেঘ নেই, তার মানে কিন্তু এই নয় যে ঝড়টা চলে গেছে। এবং এটা ঠিকই রাজারহাট এই এরিয়া দিয়ে কিন্তু এখন পাস করছে এবং আস্তে আস্তে এটা এই বসিরহাট দিয়ে এবার আস্তে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাকটা চলে যাবে। তবে আপনি বলছেন নৈরিতা দেবী যে ঠিক এই জায়গাটা আমাদের কলকাতা, এই জায়গাটা রাজারহাট, এই জায়গা থেকে ক্রস করছে, মানে এখন ঝড়ের প্রভাবটা আমরা অনুভব করতে পারছি। আমরা প্রভাব অনুভব করতে এখন পারবো না, কারণ যখন কোনো সাইক্লোনের মেন এই সেন্ট্রাল পয়েন্ট দিয়ে যায়, সেখানে মাঝখানে খুব ভালো ওয়েদার থাকে, কোনো ঝড় হয় না, বৃষ্টি হয় না। এখন এখান থেকে পাস করছে বলে এখন মোটামুটি ভালো ওয়েদার বলছে। এটা হচ্ছে একদম এরিয়া অফ কামনেস, যেটাকে আমরা বলি শান্ত। কিন্তু পেরিফেরিতে দেখুন এই যে এত মেঘ রয়েছে, সবথেকে মেজর যে ক্লাস্টারটা মেঘের, থান্ডার ক্লাউডসের, এই যে আমরা দেখতে পাচ্ছি থার্মাল ইমেজে এটা আমরা বুঝতে পারি যে এখানে পুরো থান্ডার ক্লাউডসের ক্লাস্টারটা এখানে রয়েছে। তার মানে কলকাতায় মেজর ঝড় বৃষ্টিটা কিন্তু দুপুরের দিকে আমরা পাবো, যার জন্য এটা যত মুভ করে যাবে এই ক্লাস্টারটা আরও ওপরের দিকে আসবে এবং তখন কিন্তু আমরা মেইন ঝড় বৃষ্টিটা পাবো। বেশ, আমরা দেখলাম এই মুহূর্তে কিন্তু ঝড়
অর্থাৎ রেমাল এই কলকাতা শহরের উপর দিয়ে যাচ্ছে এবং একাধিক গাছ পড়ে গিয়েছে। সেখানে মধুকল্পিতাও আমার সঙ্গে রয়েছে। সেখানে কিন্তু একটা দুশ্চিন্তা দেখা দিচ্ছে, যেভাবে আমাদের কলকাতা শহর গরম অনুভব করেছিল, যদি পূর্ণবয়স্ক গাছ এই 60টার কাছাকাছি আপনি বলছেন আরও সংখ্যাটা বাড়তে পারে, সেই গাছ যদি পড়ে যায় সামনের বছর বা সামনের মাস থেকে আমাদের কি পরিস্থিতি হতে পারে, বা বর্ষাটা কেটে গেলেই কি পরিস্থিতি হতে পারে? দেখো, গত 10 বছরে কলকাতায় 30% মানে গ্রিনারিজ ধ্বংস হয়েছে, এবং এখন কলকাতায় মানুষ প্রতি গাছের সংখ্যা হচ্ছে মাইনাস। যেখানে বাইরের দেশে আছে একটা মানুষ পিছু 600 গাছ 700 গাছ, কোনো জায়গা আছে 1000 গাছ, সেখানে আমাদের এখানে মাইনাসে রান করছে। অর্থাৎ কলকাতা আস্তে আস্তে মরুভূমি হয়ে যাচ্ছে, হিট আইল্যান্ড হয়ে যাচ্ছে। এই যে এবারে এত গাছ পড়লো, প্রত্যেক বছর যদি এরকম করে গাছ পড়তে থাকে তাহলে আমরা কংক্রিটের জঙ্গলেই বাস করছি। এখন যেভাবে রাস্তাগুলোতে বাধাই করা হয়েছে, একটি বিষয় সৌমেন্দ্রবাবু আপনার থেকে একটি বিষয় পরিষ্কারভাবে জানতে চাইবো। দেখুন, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সকাল 8:07। শহর কলকাতার যে সমস্ত মানুষজন আমাদের সঙ্গে এই মুহূর্তে রিপাবলিক বাংলার মাধ্যমে দেখছেন, তাদের প্রত্যেককে একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় বলুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি সাবধানতা তাদের অবলম্বন করা খুব খুব জরুরি। যেটা দরকার এখন, যে নৈরিতা দেবী যখন বললো যে এখন ঠিক ল্যাচটা পাস করেনি, অর্থাৎ সাইক্লোনের ল্যাচটা মিডল পজিশনে আছে, এখন ঠিক আছে, কিন্তু যখন ল্যাজের ঝাপটা আসবে তখন যেন কেউ যেন বাইরে না থাকে, গাছের তলায় না থাকে, গাড়ি পার্কিং যেন গাছের তলায় না করে। কারণ আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি, স্কুল কলেজগুলো এখনো ছুটি দেয়নি। আমি রবীন্দ্র সরোবর নিয়ে কাজ করি। সঙ্গে থাকুন সৌমেন্দ্রবাবু, আমি আবারও আসবো আপনার কাছে, আবারও এই আলোচনায় আসবো। তবে আমাদের প্রতিনিধিরা রাতভর রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেক একেবারে গ্রাউন্ড জিরো থেকে লাইভ দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বরুণ রয়েছেন। বরুণ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে দেখা যাচ্ছে একেবারে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন, কি আপডেট? হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় বড় বড় গাছ বেশ কিছু দূরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সই একটা গাছ দাঁড়িয়ে আছে, দূরে গাছটা হেলে পড়েছে। এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির উপর এই বড় গাছটা পড়েছে। সারা রাত জেগে বিডিও গঙ্গাসাগর কানাইয়া কুমার, যিনি এই ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে সারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, আমার কাছে তিনি দাঁড়িয়ে আছেন। স্যার, আপনার সঙ্গে একটু কথা বলবো যে এই মায়াগোয়ালিনী ঘাটে যাওয়ার যে রাস্তা, এছাড়া গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে বড় বড় গাছপালা, ঘরবাড়ি ক্ষতি হয়েছে, কি ধরনের ক্ষয়ক্ষতি দেখলেন? দেখুন, আমাদের কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি হয়নি, অথবা কোনো ব্যক্তি ইনজার্ড হয়নি। আমাদের মানে অনেকগুলো গাছ পড়ে যাওয়ার একটা কমপ্লেন্স আসছে, তো সেইগুলোকে জাস্ট আমরা এবার হিউম্যান লাইফ নর্মালেন্সিতে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। এখানে কতগুলো গাছ পড়ে? অনেকগুলো 50-60টাতেই রাস্তার কিছু জাস্ট মিটারের মধ্যে পড়েছিল, সেগুলোকে এবার পরিষ্কার হচ্ছে। কিছু কিছু জায়গাতে প্রবলেম হচ্ছে, সেখানে একটু দিয়ে ইন্টারফেয়ার করে ওটাকে। রাতে ভিজে আপনি গাছগুলো? সবাই কাজ করছে, সব ছেলেরাই কাজ করছে, আমাদের হায়ার অথরিটিরাও কাজ করছেন, আমরাও ওনাদের। রাতে এই ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ঘুরেছেন, যেখানে এই যে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে যে সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরে যারা রয়েছেন তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং গাছ সরিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে বলুন, একাধিক জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে গোসাবা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, এই মুহূর্তে গোসাবার ছবিটা ঠিক কেমন? একদমই মধুকল্পিতা, তোমাকে গোসবার চিত্র দেখাবো যে রেমালের যার প্রভাব, সেই প্রভাব তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ গোসবার আমি একটা হোটেলে রয়েছি, সেই হোটেলের চিত্র তোমাকে দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ হোটেলের মধ্যে জল জমে গেছে। ক্যামেরা পার্সন তুইন যে চিত্র দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, আমি এই যে জল আমার, তুমি দেখতে পাচ্ছ আমার জল, কতটা জল তুমি দাঁড়িয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ। বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, এবং সেই হোটেলের ছাউনির নিচে তুমি দেখতে পাচ্ছ, এবং এখানে একাধিক জায়গায় তুমি দেখতে পাচ্ছ জল। এবং তোমাকে চিত্র দেখাবো মধুকল্পিতা, তুমি দেখতে পাচ্ছ হোটেলের মধ্যে আমি হাঁটছি জলের মধ্যে। তুহিন আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একাধিক জায়গায় এখানে জল জমে গেছে, এবং এখানকার মানুষ তারা কিভাবে রয়েছে তোমাকে চিত্র দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এই হোটেলের ঘর, সেই ঘরের সামনে জল দেখো মধুকল্পিতা, ক্যামেরা পার্সন তুহিন দেখাচ্ছে এই যে জল, এই পায়ের
যে উপরে জল একদম, মানে তোমাকে দেখতে পাচ্ছ তুমি এখানকার মানুষজন কেমন রয়েছে, কথা বলার চেষ্টা করবো এখানকার মানুষজন। মধুকল্পিতা তুমি দেখতে পাচ্ছ এখানকার একজন বাসিন্দা রয়েছে। এই যে রেমাল তার প্রভাব এবং আজ সকাল থেকে বৃষ্টি ঝড়, মানে কতটা আতঙ্কের মধ্যে সুন্দরবনের মানুষজন? শুধু মানুষ তো আতঙ্কের মধ্যেই আছে, কাল থেকে এই অবস্থা আছে। আমরা শুনেছিলাম 11টার সময় ল্যান্ডফল হবে, তার জন্য আমরা প্রচণ্ড চিন্তায় ছিলাম। যাই হোক, মানে বড় দুর্ঘটনা ঘটেনি, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু এই যেভাবে ক্রমাগত জল পড়ছে, ক্রমাগত বৃষ্টি হচ্ছে, তাতে যে কোনো বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে, বা একটা ছোট একটা জায়গা থেকে যদি ফুটো হয়ে যায়, সেখান দিয়ে সোজা মানে হুড়িয়ে জল ঢুকে। প্রশাসনের আধিকারিকদের কারো দেখা পেয়েছেন এখানে? এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছি না, তারা কি ভাবছে জানি না, আমি বলতে পারবো না। কোনো প্রশাসনিক নেই, কেউ নেই। কেউ তো কাউকে তো দেখা যাচ্ছে না, এবছর তো কাউকে দেখা যাচ্ছে না। অন্যান্য বছর তো একেবারে বোঝাই যাচ্ছে যে সেখানে একেবারে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে রয়েছে। হোটেলের সামনে জল জমে রয়েছে। তুমি থাকো রঞ্জিত আমাদের সঙ্গে, আমাদের একাধিক প্রতিনিধিরা একেবারে জীবনের ঝুঁকি নিয়ে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। গতকালকেও আমরা দেখেছিলাম, গতকাল রাতে যখন থেকে ল্যান্ডফল হয়, ঠিক তখনও আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরেছেন। এবং এই যে রিমালের যে প্রভাব, সেই প্রভাব পুরো রাজ্য জুড়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা এক একটা জায়গার কি ভয়ঙ্কর পরিস্থিতি। গঙ্গাসাগর থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে বিভিন্ন জায়গার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। সন্তু, তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা, তাদের কাছে তুমি জানতে চাও যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি গোসাবা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তাতে মোকাবিলা করা কতটা সম্ভব? শোভেন্দ্রবাবু, কি মনে হয় যে এই দিনটা দেখার জন্য আমরা নিজেরাই দায়ী? আমরা সুন্দরবনের যে ছবিটা বারবার দেখি, যে বাঁধ ভেঙে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, কিন্তু সুন্দরবনের আসল ছবিটা কি? আপনি তো পরিবেশবিদ, সুন্দরবন নিয়েও কাজ করেন দীর্ঘদিন ধরে, কি মনে হয়? দেখো, আমি তোমার একটা স্টেটমেন্ট দিই, সেটা হচ্ছে 2009 সালে আয়লা এসছিল 25শে মে, 2019 সালে ফোনি এসছিল 3rd মে, 2020 সালে আমফান এসছিল 20th মে 20 তারিখে, 2021 সালে ইয়াস এসছিল আজকের দিনে সেম ডেতে। আর 2019 সালে দুটো সাইক্লোন আমরা ফেস করেছিলাম, একটা হচ্ছে ফোনি আর একটা হচ্ছে বুলবুল। কিন্তু এই যে 20 তারিখ আর 25 তারিখ মে মাসে আসে, এটা সুন্দরবনের লোকরা সবাই জানে। আর এই যে কাঁচা বাঁধ এখন বৃষ্টিতে ভিজে সব তৈরি করছে, এই বাঁধটা থাকে না যখন সাইক্লোনটা চলে যায়, কিছুদিন বাদে ভুলে যায়। এই বাঁধটাকেই ওরা কেটে ফেলে, একটা বিশেষ চক্র আছে, তারা এই বাঁধটাকেই কেটে ফেলে নোনা জল ঢুকিয়ে খাল কেটে কুমির আনা বলে, দিয়ে মাছের ভেড়ি চিংড়ি মাছের চাষ করে, যেমন আমরা দেখেছি সন্দেশখালিতে হয়েছে। তো এই নোনা জল এমনিতেই আমরা ঢুকিয়ে দিচ্ছি। আবার এরপরে যখন 26 মিটার বা যখন মাতলা নদীর জল বাড়ছে, রায়মঙ্গলা নদীর জল বাড়ছে, সব তো ঢুকে যাচ্ছে ভেতরে, মানে খাল কেটে কুমির আনার মতো ঘটনা ঘটছে এই সুন্দরবন থেকে শুরু করে এই আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালি, সর্বত্র এই ছবি উঠে আসছে এবং তার জন্য মানুষকে ভুগতে হচ্ছে। একটা চক্র কাজ করছে। এই জায়গা থেকে আমরা আবারও আলোচনায় আসবো। রেমালের প্রভাবে বেসামাল গোটা বাংলা, কিন্তু আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে বোধহয় এতটা খারাপ অবস্থা হতো না, এমনটাই বলছেন আবহাওয়াবিদ থেকে শুরু করে পরিবেশবিদ প্রত্যেকেই। আমরা আলোচনায় আসবো মধুকল্পিতা একেবারে। এবং এই যে রেমালের মোকাবিলা, সেই রেমালের মোকাবিলায় ঠিক কি কি করা উচিত, কি কি করা উচিত না, এই সময় যারা বেরোবেন বাড়ি থেকে, কেননা আজ সপ্তাহের প্রথম দিন, প্রত্যেকেরই অফিস রয়েছে, প্রত্যেককেই বাড়ি থেকে হয়তো বেরোতে হবে যারা অফিসের কাজে মূলত রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন রাস্তাকে আপনারা অ্যাভয়েড করবেন, সেই সমস্ত বিষয়গুলো জেনে নেব। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার যা পরিস্থিতি, যারা সপ্তাহের প্রথম দিন, যাদেরকে অফিসে যেতেই হবে, যাদেরকে বাড়ি থেকে বেরোতেই হবে, তারা কি কি সাবধানতা অবলম্বন করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, আমরা তো পশ্চিমবঙ্গে অনেক ছুটি ভোগ করি, কিন্তু এরকম একটা দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগ, এই সময় ত্রিপুরার মতন জায়গা, সেই স্টেটে ছুটি ডিক্লেয়ার করেছে, আমাদেরও ছুটি ডিক্লেয়ার করা উচিত। অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক কলেজ খোলা আছে। এক্সামিনেশন, আমি জানি প্রেসিডেন্সি কলেজের এক্সামিনেশনও পিছিয়ে গেছে। এই মুহূর্তে আজকে যদি যারা অফিস যাবে, তাদের কিন্তু বিকেলের দিকে একটু নাকানি চোবানি খেতে হবে ফেরার সময়, কারণ যেটা খালের সাইডগুলো আছে, ক্যানেল সাইড যে সমস্ত এরিয়া আছে, সেসব জায়গায় জল জমার প্রবণতা থাকবে। যেমন আমি বলে দিচ্ছি, বাগুইহাটি, পার্ক সার্কাস, বাইপাসের কিছু অংশ এবং বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা, নিউ আলিপুর, ডিফারেন্ট পকেট ওয়াইজ জল জমবে। কেন জল জমবে আমি বলি, বিকেল 4টের সময় প্রায় ধরো 16 ফিট উঁচু একটা বান আসছে, বড় বান আসছে, সেইটা গার্ডেন ব্রিজ থেকে ঢুকবে
এবার ধরো আজকে সেই সময় যদি লক গেট বন্ধ থাকে এবং সেই সময় যেমন নৈনিতা দেবী বললেন একটা ল্যাজের ঝাপটা এবং তাতে যদি বৃষ্টিপাত বেশি হয় সেই সময় শহরের জল মগ্ন হয়ে গিয়ে ওটা বেরোতে পারবে না। তো আমার মতে বিকেলবেলাটা একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাওয়া উচিত যাতে এই অ্যাভয়েডটা করা যায় জল জমার ব্যাপারটা। একেবারে মানে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বাড়ি থেকে বেরোবেন তারা বেরোন, কিন্তু বিকেলের বেলায় কিন্তু একটু অ্যাভয়েড করা উচিত। আমি আপনার কাছে চলে আসবো, আপনি কিছুক্ষণ আগে বোঝানোর চেষ্টা করছিলেন যে এই মুহূর্তে ঝড়ের কি পরিস্থিতি। আমি আরেকবার চাইবো যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের মাধ্যমে আপনি আরও একবার রিপাবলিকের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে একবার দেখান এই মুহূর্তে ঝড়ের কি পজিশন রয়েছে। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের পুরো কোন অফ আনসার্টেনিটি আমরা বলি, যে ট্র্যাকটা কিভাবে আমাদের যাচ্ছে, যেটা আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি যে এইভাবে ট্র্যাকটা কিন্তু মুভ করেছে কালকে রাত্রির থেকে এবং এইখানে ল্যান্ডফল হয়েছে আমাদের, যেটা এই পুরো সাগর আইল্যান্ডের এই যে জোনটাতে, এবং এইখান থেকে আস্তে আস্তে যেটা গেছে যে কলকাতায় এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটা আই অফ দ্য সাইক্লোন, যেটা হচ্ছে যে একদম যে কাম যে জায়গাটা সেন্টার আমরা বলি যে কোনো সাইক্লোনের। এবং এটা সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে যে এই জায়গাটা কিন্তু যখন পাস করে তখন সেখানে কোনো রকম ঝড় বৃষ্টি হয় না বা খুব মানে ভালো ওয়েদার থাকে। এবার এটা দেখে অনেকেই মনে করেন যে ঝড় বোধহয় চলে গেছে এবং বৃষ্টি আর হবে না, এটা আমরা অনেকে ভুল বুঝি। কিন্তু মেন যে জিনিসটা হচ্ছে যে এইটা যেই পাস করে যাবে তখন কিন্তু আসল সাইক্লোনের এই যে পেরিফেরিতে আমরা দেখতে পাচ্ছি যে নীল জায়গাটা, এগুলো কিন্তু পুরো ক্লাউড কভার এবং এইখানে সব থেকে ডেন্স ক্লাউড, এই যে থান্ডার ক্লাউডস যেগুলো থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার চান্স আছে, এই ক্লাউডগুলো কিন্তু এখনো আসেনি। এখানে কিন্তু আমরা এখন গ্রিন এই জায়গাটা পাচ্ছি। এইটা যখন আসবে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি ভয়ের ব্যাপার, এবং সেটা আস্তে আস্তে আমরা দুপুরের পরে দেখব যে এই ক্লাউডটা ওপরের দিকে মুভ করবে এবং এখন এটাই রাজারহাট নিউ টাউন এই জায়গাটা দিয়ে কিন্তু পাস করছে, করতে করতে এটা আস্তে আস্তে দুপুরবেলা গড়িয়ে বাংলাদেশে ঢুকে গেলে আমাদের এই আশেপাশের ঝড়ের যে প্রভাবটা, যেটা আমরা 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার যে গাস্টিং স্টর্মের স্পিড, সেটা কিন্তু পাবো। এবং এখন কিন্তু যে এটা মুভ করছে, এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এই ট্র্যাক ধরে সোজা বাংলাদেশ দিয়ে তারপরে নর্থ ইস্টের দিকে চলে যাবে। আমি একটা জিনিস আপনার কাছে স্পষ্ট হতে চাইবো, আপনি এই মুহূর্তে যেটা বোঝাচ্ছেন যে এখন যখন পরিস্থিতিটা কিছুটা ঠান্ডা রয়েছে এটা থাকবে না, এটা কিছুক্ষণ পরে বদলে যাবে। তো কলকাতার উপরে কলকাতার যারা দর্শকরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা এই প্রশ্নটা নিশ্চয়ই তাদের মনে জাগছে যে কলকাতার উপরে যে দুর্যোগের প্রভাবটা সেটা ঠিক কখন কেটে যাবে পুরোটা। এটা পুরো কাটতে কাটতে আজকের দিনটা তো পুরোই চলে যাবে, পুরো দিনটাই যাবে, কারণ এটা আফটারনুনের পর থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে মানে ইন্টেন্সিটিটা সেটা পাবো, ঝড় বৃষ্টির ইন্টেন্সিটিও পাবো এবং রেইনফল, এই যে ডেন্স ক্লাউড কাভারটা দেখছি, এই ডেন্স ক্লাউড কাভারটা কিন্তু মুভ পাস করতে করতে রাত্রির গড়িয়ে যাবে। সুতরাং আজকে দুপুরবেলার পর থেকে মেইনলি আমরা দেখি যে কোনো সাইক্লোনিক স্টর্ম সার্কুলেশন ইভিনিংয়ে হয়, মানে 4টের পর থেকে, তো বিকেল 4টের পর থেকে আমরা কিন্তু আজকে রাত্রিটাও আজকে কিন্তু ট্রাবল আছে। অর্থাৎ আজ পুরোটা দিনই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আজ পুরো দিনই সাবধানতা অবলম্বন করতে হবে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তারা প্রত্যেকে, কেননা ঝড়ের যে এফেক্ট এবং বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু খুব আরও আসতে চলেছে। শহর কলকাতার উপর থেকে দুর্যোগের মেঘ এখনো কেটে যায়নি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও অনেকটা বেশি হতে পারে, অন্তত এমনটাই কিন্তু বলা যাচ্ছে। আমাদের একাধিক প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছেন। আমি সন্তুর কাছে চলে যাবো। সন্তু, দেখো গতকাল থেকে আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছিলাম, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, এই মুহূর্তে আজ থেকে আবারও লড়াইটা শুরু। এই মুহূর্তে সুখেন্দু রয়েছে, সরাসরি দীঘার ছবিটা আমি দেখার চেষ্টা করব। এই মুহূর্তে সুখেন্দু রয়েছে। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সুখেন্দু? দেখো সন্তু, এই মুহূর্তে আমি রয়েছি দীঘার সমুদ্র সৈকতে এবং ঠিক এই জায়গা থেকে আমরা গতকাল রাত পর্যন্ত এই দীঘার ছবিটা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের, এবং এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত একটা ছবি দেখাচ্ছে। দেখো সমুদ্রের যে একটা ঝড় হয়ে যাওয়ার পর, মানে ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হওয়ার পর যে ছবিটা এই মুহূর্তে, দেখো সমুদ্র উত্তাল,
এর মূলত যে দেখা যাচ্ছে ছবিটা যে সমুদ্র উত্তাল এবং দীঘার সমুদ্র সৈকতে কার্যত ফাঁকা রেখে দেওয়া হয়েছে, কারণ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সমুদ্র তটের নিকটবর্তী জায়গায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ওপরে যে এখানে যে বোল্ডার তৈরি করা হচ্ছে, অর্থাৎ যে বাঁধানো জায়গা রয়েছে, সেই বাঁধানো জায়গাতেই যার যে সমস্ত লোকজন তারা কিন্তু এখানেই রয়েছেন এবং সকলেই এবং সকাল থেকে কিন্তু এই দীঘার আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, সকাল থেকেই দীঘার আকাশে কালো মেঘ এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে এবং যে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় 70 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার, অর্থাৎ সর্বোচ্চ 70 কিলোমিটার এবং এলোপাতারি এই ঝোড়ো হাওয়া চলছে। একই সঙ্গে সমুদ্র উত্তাল এবং একদমই সুখেন্দু সঙ্গে থাকো। দীঘার ছবি আমরা দেখলাম, এই মুহূর্তে বকখালির ছবিটা আমরা দেখে নিই। বকখালি থেকে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছে। ওয়েন্দ্রিলা, এই মুহূর্তে বকখালির ছবি কি? এই মুহূর্তে আমি সরাসরি তোমার থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে হাওয়ার গতিবেগ কি বুঝতে পারছো, কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমরা বকখালিতে দাঁড়িয়ে রয়েছি। দুর্যোগের যে মেঘ তা কিন্তু এখনো পর্যন্ত বকখালি, নামখানা এই সমস্ত জায়গা থেকে কাটেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই নামখানার ওপর দিয়ে কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো ঝোড়ো হাওয়ার প্রভাব চলবে। শুধুমাত্র তাই নয়, আজ সারাদিন আগামীকালও কিন্তু এই ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে এবং এই উপকূলবর্তী এলাকায় যারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন পর্যটক হিসেবে, সেক্ষেত্রে তাদেরকে একেবারে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, যে জায়গায় আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সমুদ্রের কাছাকাছি জায়গা, সেই জায়গাতে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে 60 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় এবং সেই সঙ্গে বেশ কিছুটা কিন্তু ঝড়ের গতিবেগের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। মেঘ কিন্তু একেবারে কালো হয়ে রয়েছে। শুধু তাই নয়, সকাল থেকে কিন্তু প্রচুর জায়গায় আমরা গাছ পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে যেরকম পেয়েছি, তার সঙ্গে আমরা গতকাল রাত্রেও ফ্রেজারগঞ্জে কিন্তু গাছ পড়ার সমস্যার কথা আমরা শুনতে পেয়েছি এবং ফ্রেজারগঞ্জে গতকাল কিন্তু বেশ কয়েকটা গাছ ভেঙে পড়েছে এবং রাস্তার উপরই ভেঙে পড়েছিল। আজকে সকাল থেকেও কিন্তু আমরা সেই ছবি দেখিয়েছি, একদম বকখালির যে ছবিটা ছিল একেবারে সমুদ্র তটের, সেই ছবিটা আমি একটু দূরের ছবিটা দেখানোর চেষ্টা করবো। একটু ভিডিও জার্নালিস্ট শম্ভুকে বলবো, শম্ভু এই মুহূর্তে ঠিক যে প্রাকৃতিক যে দুর্যোগের যে বাতাবরণ তৈরি হয়েছে এই মুহূর্তে, সেই ছবিটা একটু তুমি দেখাও। গতকাল কিন্তু এই জায়গাতেই বোঝা গেল বকখালিতে এখনো হাওয়ার তীব্রতা কিন্তু রয়েছে এবং বাতাস বইছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি একটু সৈকতের কাছে যাই। সৈকত রয়েছে ক্যানিং থেকে। সৈকত, এই মুহূর্তে ক্যানিং এর কি ছবি উঠে যাচ্ছে? সৈকত, দেখো, গতকালকেই এই ক্যানিং সাগর এই চত্বর ছুঁয়ে অলরেডি ল্যান্ডফল করে গেছে ঘূর্ণিঝড় রেমাল এবং তার প্রভাবে ক্যানিং রোডের বর্তমান চিত্রটা দেখানোর চেষ্টা করব। ক্যানিংয়ের এখানে সকালবেলাতেই একটি প্রকাণ্ড একটি গাছ রাস্তার ওপরে ভেঙে পড়েছে। পিডব্লিউডির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা গাছটাকে কেটে দিয়েছেন যাতে যোগাযোগ ব্যবস্থাটা অন্তত থাকে, বিচ্ছিন্ন না হয় এবং এই যে বিদ্যুতের তারের ওপরেই এই গাছটি ভেঙে পড়েছে, যার ফলে এই গোটা এলাকা এই মুহূর্তে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্থানীয় মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতি মোটামুটি ভালোই হয়েছে, গাছপালা অনেক ভেঙেছে এবং কিছু কিছু মাটির ঘর দৈর্ঘ্য গ্রামের ভিতরে ভেঙেছে, সে খবরগুলো আমরা পেয়েছি। চাষবাসের কতটা ক্ষতি? চাষবাসের যত সবজি বাগান ছিল সমস্ত সবজি বাগান নষ্ট হয়ে গেছে। এখন খাদ্যের সংকট ঘটতে পারে এবং দাম বৃদ্ধিও হতে পারে। তার জন্য আমরা গরিব মানুষ খুব আতঙ্কিত হয়ে আছি। বৃষ্টি বা এখনো চলছে, ঝড় যেটা ল্যান্ডফল করে গেছে গতকাল, ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন। প্রশাসনের তরফ থেকে কোনো কর্তা ব্যক্তি এখনো পর্যন্ত আপনাদের এই এলাকায় এসেছে? আমাদের এখানে প্রশাসনিকভাবে কেউ আসেনি, তবে আমাদের এখানে যেসব রাজনীতি কর্মীরা রয়েছে তারা আমাদের আশেপাশে মানুষজনকে সচেতন করেছেন, মাইক প্রচার করেছেন এবং বলেছেন যে স্কুল আছে, স্কুলে গিয়ে থাকবেন, আপনাদের খাওয়া দাওয়ার যা কিছু ব্যবস্থা করার আমরা করব, এটুকু বলেছেন। একদমই সৈকত, রেমালের প্রভাবে কিন্তু গোটা বাংলা বেসামাল আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এবং যারা উপকূলবর্তী এলাকার মানুষ রয়েছেন। কৃষকদের জমির ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে মধুকল্পিতা এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠবে যে প্রশাসনের তৎপরতায় কি কিছু গাফিলতি ছিল? আমি আবহাওয়াবিদ থেকে শুরু করে পরিবেশবিদ যারা রয়েছেন তাদের কাছে আমি ছোট্ট করে জানার চেষ্টা করব। আপনারা তো প্রশাসনকে সহযোগিতা করতে পারেন, আপনারা তো বলতে পারেন যে আমাদের কাছে টেকনোলজি রয়েছে, আমরা বুঝতে পারছি যে এভাবে কাজ করলে অনেকটা সহযোগিতা হবে, এইভাবে কাজ করলে অনেকটা ক্ষয়ক্ষতি কম হবে।
আমি সৌমেন্দ্রবাবুর কাছে ঠিক এই বিষয় নিয়ে আসার চেষ্টা করবো। সৌমেন্দ্রবাবু, এই যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝড় ঝাপটা বারবার যেতে দেখি, তো আগে থেকে কি প্রশাসনের পক্ষ থেকে কিছু সাবধানতা অবলম্বন করা যেত না, যার ফলে হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই ক্ষয়ক্ষতি হবে, কিন্তু সাবধানতা, সেই সাবধানতা কি অবলম্বন করা যেত না? যেমন রাস্তায় জল জমে রয়েছে, ইলেকট্রিকের যে কানেকশনগুলো সেগুলোকে কাটার ব্যবস্থা, এগুলো কি আগে থেকে করলে ভালো হয় না? দেখো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কথা হচ্ছে যে সেটা আমরা দুটোভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি অ্যাডপ্ট করে, আর একটা হচ্ছে আমাদের নিজের বিচার বিবেচনা দিয়ে। যেমন আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন লতে আছে যে উপকূলবর্তী, সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেটা কোস্টাল রেগুলেটরি জোন, সেখানে 500 মিটারের মধ্যে কোনো ঘর বাড়ি দোকানপাট হবে না। আবার নদীর ধারে 150 মিটারের মধ্যে হবে না। অথচ দেখছি পশ্চিমবঙ্গের সর্বত্র সে নদীর ধারে দোকানপাট, ঘর বাড়ি সব কিছু হচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ লোককে আমাদের ইভাকুয়েশন করতে হচ্ছে। বাংলাদেশেও সেই একই অবস্থা। গতকাল তারা 8 লক্ষ লোককে ইভাকুয়েশন করেছে। এখন এই ধরনের আমরা যদি এনভায়রনমেন্ট প্রোটেকশন লটাকে আমরা যদি ভায়োলেট করি, তাহলে আমাদের বিপদ অনিবার্য। আর যেটা অ্যাডভান্স টেকনোলজির কথা বলছি, আজকাল দেখো জিপিএস হয়ে গেছে, নানা স্যাটেলাইট ইমেজারি পিকচার হয়ে গেছে। আমরা বলতে পারি কখন লক গেট খোলা হবে, কখন জোয়ার আসছে, কখন বান আসছে, কখন জলটা কিভাবে বেরোবে। আমরা কলকাতা কর্পোরেশনকে চেয়েছিলাম, আমি ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায়, আমরা চেয়েছিলাম যে আমরা ফিট করতে টাইম টু টাইম, তার জন্য আমরা বিনিময়ে কিছু চাইনি, কিন্তু কর্পোরেশন সেটা নেয়নি। এখন কত হচ্ছে, এই যে 5,032 কোটি টাকা, এটা আমফানের সময় কেন্দ্রীয় সরকার দিয়েছিল, সেটাও ঠিকমতো ইউটিলাইজ হয়নি। অর্থাৎ আগে থেকে প্রশাসনের পক্ষ থেকে যদি কিছু ব্যবস্থা নেওয়া যেত, তাহলে হয়তো ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটা কিছুটা হলেও একটু কমানো যেত, এবং সাধারণ মানুষ তাদেরকে অবশ্যই আজকের দিনে সাবধান থাকতে হবে, সাবধানতাটা অবলম্বন করতেই হবে। যেমনটা বলছিলেন পরিবেশবিদরা যে আজকের দিনে যারা বাড়ি থেকে বেরোচ্ছেন চেষ্টা করবেন বিকেলের দিকে তারা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার, বিকেলের দিকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসাটা আজকের দিনে অনেক অনেক জরুরি, তাই তো সন্তু? একদমই তাই। সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রতিটা মুহূর্তের খবর জানার জন্য আপনার নজর থাকুন রিপাবলিক বাংলা, কারণ রিপাবলিক বাংলার প্রতিনিধিরা তারা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে প্রতিটা ছবি তুলে ধরছে। আমরা জানি এই সময় কতটা কষ্ট হয়, আমি নিজে এই আগের ঝড়েই ছিলাম। আমরা জানি যে কিভাবে ঝড়ের মধ্যে থেকে ওই ছাতা ধরে, রেনকোট পরে, ক্যামেরা সামলে, বুম সামলে প্রতিটা খবর তুলে ধরতে হয়, কিন্তু সেই চ্যালেঞ্জটা রিপাবলিক বাংলার প্রতিনিধিরা অ্যাকসেপ্ট করে।